জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরিদর্শন বইয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, লেখেন, মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং বীর শহীদদের আত্মত্যাগ সমুন্নত রেখে এগিয়ে যাবে বাংলাদেশ। তার আশা, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাই যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। রিপোর্ট করছেন মইনুল হাসান। শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব নেয়ার পরদিনই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে আসেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিন বাহিনীর প্রধান, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী সহ ঊর্ধ্বতন সামরিক, বেসামরিক কর্মকর্তারা স্মৃতিসৌধে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। তিন বাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করে। পরে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বীর শহীদদের আত্মত্যাগকে স্মরণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। শোক বইয়ে মন্তব্যের ঘরে দেশের ২৩তম রাষ্ট্রপতি আশা প্রকাশ করে লেখেন, মুক্তিযুদ্ধের চেতনা, সাংবিধানিক আদর্শ এবং বীর শহীদদের আত্মত্যাগ সমুন্নত রেখে এগিয়ে যাবে বাংলাদেশ। তার আশা, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাই যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি পদে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বঙ্গভবনের দরবার হলে আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির সাবেক মহাসচিব, বর্ণাঢ্য সংগ্রামী রাজনৈতিক জীবনের অধিকারী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দেশের স্বার্থ বজায় রেখে যে কোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এমন কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, প্রতিবেশীর সাথে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ইতিবাচক সম্পর্ক রাখাই বিশ্বাসী বাংলাদেশ। এছাড়া নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নানা সংকট মোকাবেলা এবং প্রশাসনের গতি ফেরাতে উদ্যোগের কথা জানান। এদিকে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যরা। সাভার প্রতিনিধিকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। দায়িত্ব পাওয়ার পরদিনই সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রীরা। এ সময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন তারা। এরপর মন্ত্রীরা জানান, জনবান্ধব প্রশাসন এবং জনসেবা নিশ্চিতে যে চ্যালেঞ্জ রয়েছে তা দ্রুত দূর করা হবে। সর্বোচ্চ নিষ্ঠা, স্বচ্ছতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন তারা। প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই দেশের হাল ধরেছেন। দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারের পরে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজেকে নিয়োজিত করেছেন। আমি গেলে আসলে বুঝতে পারবো যে এই মন্ত্রণালয়ের কাজের পরিধিটা কত বড় এবং আসলে প্র্যাকটিক্যাল কী প্রবলেম আসে। তো আমার বিশ্বাস, ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করলে, দেশবাসীর সাথে থাকলে ইনশাল্লাহ ভালোভাবেই করবেন ইনশাল্লাহ। এ সময় প্রধানমন্ত্রী সম্ভাব্য ভারত সফর নিয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জানান, প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। শুধু ভারত না, কোনো দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্ট কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করতে পারি না। ওয়েন আওয়ার ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে এটা আমরা কনসেনসাস আমরা আসবো, উই ক্যান ভিজিট ভারত। যদি কালকের ভিতরে আমরা একটা ইয়ে পারি, উই ক্যান ডু ইট নেক্সট উইক, উই ক্যান ভিজিট নেক্সট উইক।
অত উইক আফটার, এখানে কোনো রাশ নাই, এখানে আলাপ আলোচনার বিষয় আছে, এখানে গ্রাউন্ড ওয়ার্ক করার বিষয় আছে। এরপর রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যরা। আশা করি 1-1.5 বছরের মধ্যেই আপনারা বাংলাদেশের ভিন্ন চিত্র দেখতে পারবেন, যে চিত্রে আমাদের তৃণমূল পর্যায় থেকে আপনারা পর্যন্ত সবাই খুশি হবেন, সুখী হবেন। রাষ্ট্র পুনর্গঠনে ধৈর্য ধরে সরকারের প্রতি আস্থা রাখতে আহ্বান জানান মন্ত্রিসভার নতুন সদস্যরা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই সিদ্ধান্ত হয়। সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে 3টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল রুটটি বেছে নেওয়া হয়েছে। এই রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে। সভায় প্রধানমন্ত্রীর ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলায় গুরুত্ব আরোপ করেন। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি নতুন সড়ক এবং 3টি ছোট সেতু নির্মাণ করতে হবে। স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল পদ্ধতির আওতায় আনতে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরুর নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্য সেবায় এর ব্যবহার নিয়ে আলোচনা হয়। প্রাথমিকভাবে কয়েকটি জেলায় পাইলট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্ল্যাটফর্মের কার্যকারিতা, সমস্যা, ব্যয় ও বাস্তবায়নের উপযোগিতা যাচাই করা হবে। সভায় প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবায় তথ্য প্রযুক্তির কার্যকর ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেন। বলেন, সাধারণ মানুষ যাতে সহজে এবং সুফল পায় তা দেখতে হবে। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় না আনতে পারলে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সন্ত্রাসী হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ENT বিভাগের প্রধান ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমানকে দেখতে গিয়ে এই কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আহত চিকিৎসকদের খোঁজ খবর নেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আইন শৃঙ্খলা বাহিনীর কেউ প্রশ্রয় দিলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। গত 17 আগস্ট রাতে আসাদুরের ওপর চাঁদার দাবিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। যারা এরকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শীঘ্র, আমি টাইম লিমিট দিচ্ছি না, অতি শীঘ্র যদি তাদেরকে আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি শুধু চাঁদাবাজদের তালিকা করছি না, চাঁদাবাজদের সাথে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকে তাদের তালিকাও করছি। চলমান জ্বালানি সংকট সমাধান ও বিনিয়োগ বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শুধুমাত্র LNG কিনতে অতিরিক্ত $5 বিলিয়ন খরচ হয়েছে, যা অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। রাজধানীতে ঢাকা চেম্বার অব কমার্সের সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় DCCI সভাপতি জানান, ঋণের উচ্চ সুদ হার, জ্বালানি সংকট ও নীতির ধারাবাহিকতায় কমেছে দেশি বিদেশি বিনিয়োগ। তরিক ইসলামের রিপোর্ট। রাজস্ব ও মুদ্রানীতিগত দৃষ্টিভঙ্গি এবং বেসরকারি খাতের প্রত্যাশা নিয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এ সেমিনারের আয়োজন করে। আপনাকে যে সময়টা দেওয়া হবে, এই সময়ের মধ্যে আপনি কি আপনার ঘর সামলাতে পারবেন? এতে বক্তারা বলেন, চলমান জ্বালানি ও অর্থনৈতিক সংকটে বাধাগ্রস্ত হচ্ছে দেশি বিদেশি বিনিয়োগ। বাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করতে হবে। হাই ইন্টারেস্ট রেটস, হায়ার বোরোইং কস্ট, এটা ডিসকারেজ করছে ইনভেস্টমেন্টস বাই স্মল এবং মিডিয়াম সাইজড এন্টারপ্রেনিউরস। বক্তারা বলেন, সরকারের রাজস্ব নীতি ও আর্থিক নীতি পারস্পরিক সাংঘর্ষিক। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন। তুলে ধরেন রাজস্ব আদায়ে হয়রানির বিষয়। মানুষজনের ট্যাক্স নেটকে বাড়ানো ইজ অলসো নট জাস্ট এ নিউট্রাল সর্ট অফ গোল। এই হয়রানি ট্যাক্সের রিয়েলিটি না
বদলালে অ্যাকচুয়ালি ট্যাক্স নেট বাড়ানো ডিফিকাল্ট হবে। মনিটারি পলিসির সাথে ফিসকাল পলিসির অ্যালাইনমেন্টটা যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি যে গ্রোথ স্টিমুলেট করতে চাচ্ছি, ইনভেস্টমেন্ট স্টিমুলেট করতে চাচ্ছি, সেটা কিন্তু আমরা করতে পারবো না। এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংকট মুহূর্তে ক্ষমতায় এসে আর্থিকভাবে ঘুরে দাঁড়িয়েছে সরকার। জ্বালানির সংকট সমাধান ও বিনিয়োগ বাড়াতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এনার্জি সেক্টরের যে ইস্যুটা আসছে সরকারের জন্য বিশাল একটা বড় প্রবলেম। এটা আমরা এতগুলো পলিসি দিচ্ছি, এতগুলো রিফর্ম করছি, এত ডিরেগুলেশন করছি এবং প্রাইভেট সেক্টর ফ্রেন্ডলি যত কিছু দরকার আমরা সাপোর্ট দিচ্ছি, কিন্তু বিদ্যুৎ গ্যাসের সমস্যা তো আমরা তো একদিনে সমাধান করতে পারবো না। আমরা যদি সব রিসোর্সও মোবিলাইজ করি, সরকারের সব ধরনের চেষ্টাও করি, আমরা এই সময়টাকে আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা আমাদের বাইরে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আগামী 1 বছরের মধ্যে 5000 মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে উৎপাদনের সরকারের পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।